ওকে। আচ্ছা, আর যে একটা এখানে প্রশ্ন করছে যে কি পরিমাণ অভিকর্ষ বল কাজ করবে, এটার অ্যান্সার কি হবে? এটা বলো। এটা হবে এমজি। হ্যাঁ, এটা হবে এমজি এর সমান। ওকে। আচ্ছা, তো এই কনসেপ্টটা বোঝানোর মেইন উদ্দেশ্য যেটা ছিল ওইটাই তো এখনো বলা হয় নাই। তো শোনো, এখন যদি আমাদের এখানে জিজ্ঞেস করে যে একটা একটা বস্তু একটা বিল্ডিং এর ছাদে আছে, যেটার উচ্চতা আছে 100 মিটার। তো এখন তোমাকে জিজ্ঞেস করলো যে এটা মাটিতে পড়ার সময় তার গতিশক্তি কত হবে। যদি এটা জিজ্ঞেস করে, এটা তুমি দুই ভাবে করতে পারো। আচ্ছা, দাঁড়াও, এটা একটু অন্য পেজে এটা দেখা যাবে। এখন এইখানে আমাদের জিজ্ঞেস করছে যে এই যে একটা, এটা হচ্ছে 100 মিটার, এই বিল্ডিং এর ছাদে এইখানে একটা 5 কেজি ভরের এখানে বস্তু আছে, এটা হচ্ছে ভূমি। এখন জিজ্ঞেস করছে সে যখন মাটিতে নেমে আসবে, এই ভূমিতে পড়ার সময় তার তার গতিশক্তি কত হবে। তো এটা আমি একটু আগে যেটা বুঝাইলাম, তুমি যদি ওই কনসেপ্ট ব্যবহার করে এটা করো তাহলে খুবই সহজ। কারণ মাটিতে আঘাত করার সময় এই গতিশক্তি সমান কি, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি, এটা না? তো আমরা হুম। তো একটু আগে তো তাই বুঝলাম। তাহলে এখানে মাটিতে পড়ার সময় যে গতিশক্তি, এটা হবে সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি। তাহলে আমাদের এই গতিশক্তি হবে এমজি এর সমান, অর্থাৎ 5 কেজি, 9.8, 100। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এটা হচ্ছে 4,900 জুল। ওকে, এখন এটা আমরা 19-এর নিয়ম দিয়েও এটা করতে পারি। এখন আমাদের বিভব শক্তি সমান যেহেতু হাফ এম ভি স্কোয়ার, তো আমরা এখান থেকে যদি ভি বের করি, তো এখানে ভি বের করার জন্য ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ। ইউ তো জিরো, কারণ এটা এখানে ছাদের উপর স্থির অবস্থায় আছে। তাহলে এটা হচ্ছে ভি স্কোয়ার মান 1960। এটা হচ্ছে ভি স্কোয়ারের মান। আর এটার যে এখন গতিশক্তির সূত্র, হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম হচ্ছে 5, ভি স্কোয়ার হচ্ছে 1960। তো এখন এটা করলে আমাদের সেম অ্যান্সারই আসবে। তো এই প্রশ্ন যদি করে, তুমি এই নিয়মে অথবা এই নিয়মে করতে পারো। এবং এইটা আমাদের অনেক জায়গায় হেল্প করবে যে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি, সরি, সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি এবং মাটিতে এখানে নেমে আসার মুহূর্তে যে গতিশক্তি, এটা সমান হবে। ওকে। আচ্ছা, এরপরেরটা বলছে 40 কেজি ভর সম্পন্ন কোনো বালিকা মাটি থেকে 15 সেন্টিমিটার উঁচু থেকে লাফিয়ে 60 বার
স্কিপিং করলো তার কত শক্তি ব্যয় হলো? আচ্ছা, স্কিপিং করা মানে সম্ভবত মানে মাটিতে পড়ে আবার লাফানো আর কি। মানে আমরা যদি একটা বল যদি একটা উচ্চতা থেকে মাটিতে ফেলে দেই, তাহলে ওইটা তো মাটিতে আঘাত করার পরে বারবার লাফায় আর কি, তো এইটাই। তাহলে এখানে 15 সেন্টিমিটার, মানে এটা এখানে কি বলছে, যে এটা আছে মাটি, একটা বালিকা, এই যে এই মাটি থেকে সে এই মাটি থেকে দাঁড়ানো অবস্থায় 15 সেন্টিমিটার লাফ দিছে, আবার নামছে, আবার লাফ দিছে, আবার নামছে, এইভাবে সে করছে 60 বার। এটা বুঝছো এই প্রশ্নটা? বুঝছি। তাহলে এখানে একবার স্কিপিং করতে কাজ হবে কি? এটা হচ্ছে এমজিএইচ এর সময়। তাহলে এটা হয় 58.8 জুল। তাহলে মোট কাজ হবে 60 × এত জুল। এখন যে পরিমাণ কাজ তার করতে হবে, ওইটাই তার শক্তি হিসেবে ব্যয় হবে আর কি। আচ্ছা, 2 কেজি ভরের একটি বস্তু এত বেগে চলতে থাকলে, এটা বাচ্চাদের ম্যাথ, এটা ডিরেক্ট হাফ এমবি স্কোয়ার সূত্র। ওকে। আচ্ছা, এত কেজি ভরের একটি পিক আপ ট্রাক এত বেগে চলছে, একই গতি সম্পন্ন হতে হলে এত কেজি ভরের একটি গাড়িকে কত বেগে চলতে হবে? খুবই সহজ। এটা হচ্ছে প্রথমে হাফ m1 v1 স্কোয়ার, আর আমাদের দ্বিতীয় ট্রাককে যদি একই একই গতি শক্তি সম্পন্ন, আচ্ছা, তাহলে এটা হবে হাফ m2 v2 স্কোয়ার। তাহলে এখানে দুইটার গতিশক্তি সেম, হাফ হাফ বাদ। প্রথমটা হচ্ছে 2 × 10⁻³ এটা হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার। তো কিলোমিটার পার আওয়ার থেকে আমরা যদি মিটার পার সেকেন্ডে নিই, তাহলে 5/18 দ্বারা গুণ করা লাগে, তাহলে এটা হচ্ছে 25। m2 হচ্ছে 10⁻³ আর এইখানে v2 বের করতে হবে। তাহলে এখানে v2 আসবে আমাদের 25√2, অর্থাৎ 35.35 মিটার পার সেকেন্ড। ওকে, এটা খুবই সহজ একটা ম্যাথ। এরপরে বলছে যে 50 কেজি ভরের একটি বোমা ভূপৃষ্ঠ থেকে 1 কিলোমিটার উঁচুতে অবস্থিত বিমান থেকে ফেলে দেওয়া হলো 10 সেকেন্ড পরে, এবং ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর গতিশক্তি কত হবে? আচ্ছা দেখো, এখন 1 কিলোমিটার উঁচু থেকে যদি একে ছেড়ে দেওয়া হয়, তাহলে এখানে বলছে 10 সেকেন্ড পরে তার গতিশক্তি। তাহলে আমরা 10 সেকেন্ড পরে বেগ বের করি। এগুলা আবারও বলতেছি, এগুলো 19-এর ম্যাথ। তাহলে এখানে 10 সেকেন্ড পরে তার বেগ কি হবে? আমরা জানি v = u+gt। ইউ হচ্ছে 0, জি হচ্ছে 9.8,
এটা হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে 98 মিটার পার সেকেন্ড। তাহলে এইখানে এখন গতিশক্তি কত হবে? হাফ mv²। এম হচ্ছে 50, তাহলে এটা আসছে 240, 100 জুল। আর এখন এখানে খেয়াল করো, এখানে যে আমাদের 2 নাম্বারটা বলছে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি, এটা কি হবে? ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি। এখন এই যে যে নিয়মটা এখানে দেখাইলাম, তুমি এখানে আগে বেগ বের করে তারপরে এখানে গতিশক্তি বের করতে পারো, অথবা আমরা তো শিখলাম ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি সর্বোচ্চতা বিভব শক্তির সমান, তাহলে এটা হবে mgh এর সমান 50, 9.8, 1 কিলোমিটার অর্থাৎ 1000। এটা বুঝছো? হ্যাঁ। তাহলে এটা আমরা যদি এখানে ব্যবহার করি, আহ, সেই ক্ষেত্রে আমাদের আর v² = u² + 2gh এই সূত্র ব্যবহার করে বেগ বের করার কোনো দরকার নাই। তো এটা হচ্ছে এত জুল। ওকে, এগুলো খুবই সহজ ম্যাথ। আচ্ছা, এরপরে এটা প্রশ্ন হয়তো এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। এখানে বলছে স্থির অবস্থা থেকে 50 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তু নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে 2 সেকেন্ড বাদে 12 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। এর উপর কি পরিমাণ বল কাজ করছে এবং 5 সেকেন্ড বাদে এর গতিশক্তি কত হবে? আচ্ছা দেখো, এটা স্থির অবস্থা থেকে এর বেগ হয়েছে 12, তাহলে বল আমরা কিভাবে বের করব? এটা বলো তো দেখি। এটা বলো যে এখানে বল কিভাবে বের করবো। এটা তো পারা উচিত। এখান থেকে প্রথমে এ এ বের করা লাগবে, ত্বরণ। হ্যাঁ, আরেকবার বলো, শুনতে পারিনি। আর প্রথমে ত্বরণ বের করা লাগবে না, এ। হ্যাঁ, তারপর? তারপর F = ma, ভর তো দেওয়াই আছে। হুম, তো এখন এইখানে ত্বরণ, তাহলে এখানে ত্বরণ হচ্ছে 6, এম হচ্ছে 50, তাহলে 300, 6×50 = 300 নিউটন। আর বলছে 5 সেকেন্ড বাদে এর গতিশক্তি, তাহলে 5 সেকেন্ড পরে বেগ কি হবে? u+at। ইউ তো 0, এটা হচ্ছে 6, তাহলে 5 সেকেন্ড পরে বেগ হবে 30। এবং এটার গতিশক্তি কত আসে? হাফ mv² দাও। এটা আছে 22,500। তো সমতল রাস্তায় চলন্ত 1600 কেজি ভরের একটি গাড়িকে যখন ব্রেক করে থামিয়ে দেওয়া হয় তখন 50 কিলো জুল তাপ উৎপন্ন করে। ব্রেক প্রয়োগের পূর্ব মুহূর্তে গাড়িটির বেগ কত ছিল? আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এই যে ব্রেক করে এটাতে ধরো যে অনেক হার্ড ব্রেক করা হয়েছে, গাড়িটা এটাকে কি বলবো, মানে পিছলে অনেক দূর চলে গেছে আর কি। এটা তারপর চাকা থেকে অথবা গাড়ি থেকে আমাদের একটা তাপ শক্তি উৎপন্ন হয়েছে। এই তাপ শক্তিটা কই থেকে আসছে? আচ্ছা, এটা একটু এটা বুঝো।
এইখানে আমাদের শুরুতে একটা গাড়ি ছিল, এটা ভি বেগে রানিং অবস্থায় ছিল, এবং এটাকে এই জায়গাতে হার্ড ব্রেক করে এটাকে ইনস্ট্যান্টলি একদম থামিয়ে দেওয়া হয়েছে হার্ড ব্রেক করে। তো এখন আমাদের প্রশ্নে কিন্তু এখানে বলে নাই যে ব্রেক করার পরে এখানে গাড়িটা কত দূর গেছে। নর্মালি ব্রেক করার পর তো একটা গাড়ি একটু হলেও সামনে যায়। তো এখন যেহেতু এটা বলে নাই, তাহলে আমরা এখানে ধরে নিব যে ব্রেক করার সাথে সাথে যে থেমে গেছে, অর্থাৎ এইখানে তার বেগটা হচ্ছে 0। তো সে যখন রানিং অবস্থায় ছিল তখন তার এখানে অবশ্যই একটা গতিশক্তি ছিল 12 mv²। তাকে যখন সাথে সাথে থামিয়ে দেওয়া হবে, তো তখন তো এর এই বিভব শক্তি এখানে কত হয়ে যাবে? এর বিভব শক্তি 0 হবে না। তাকে যখন একদম থামাই দেওয়া হবে তখন তার বেগ তো 0, মানে বিভব শক্তি 0। এবং এটা তো রাস্তার উপরে আছে, তো রাস্তার উপর থাকলে তার বিভব শক্তি কত হবে? 0। এবং তার ব্রেক করে থামিয়ে দেওয়ার জন্য তার গতিশক্তি কত হবে? 0। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তো শক্তি সংরক্ষণশীলতা নীতি তো পড়ছো একবার হলো। শক্তি সংরক্ষণশীলতা নীতি আমাদের কি বলে? যে শক্তির কোনো ধ্বংস নাই, কোনো সৃষ্টি নেই, শক্তি শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। তাহলে আমরা নর্মালি তো শক্তি বলতে জানি যে বিভব শক্তি প্লাস গতি শক্তি। এখন তার এইখানে একটা বিভব শক্তি ছিল, এবং তার এখানে, সরি, বিভব শক্তি বলতেছি সম্ভবত, এখানে তার একটা গতি শক্তি ছিল 12 mv²। আর এই রাস্তার উপরে আছে বলতে তার বিভব শক্তি 0। তাহলে রানিং অবস্থায় তার মোট শক্তি কত ছিল? 12 mv²। কিন্তু থেমে যাওয়ার পর তার তো দুইটাই 0। তাহলে এইখানে তার একটা শক্তি ছিল, কিন্তু থেমে যাওয়ার পর সব শক্তি নষ্ট হয়ে গেছে। এটা কি সম্ভব? এটা তো সম্ভব না, কারণ শক্তি তো কখনো নষ্ট হবে না। এই যে এই শক্তিটাই এই পরবর্তীতে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এটা বুঝছো? বুঝছি। তো এখন, তো এখানে বিভব শক্তি তো দুই ক্ষেত্রেই 0, কিন্তু রানিং থাকা অবস্থায় এখানে যে গতি শক্তিটা সেইটা পরবর্তীতে তাপ শক্তিতে রূপান্তরিত হয়, কারণ শক্তি তো কখনো আমাদের এখানে ধ্বংস হয়ে যাবে না। তাহলে আমাদের এখানে এইটাই মূলত পরবর্তীতে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে আমরা এখানে কি বলতে পারি? তাপ শক্তি সমান হচ্ছে গতিশক্তি। তাহলে তাপ শক্তি তো বলেই দেওয়া 500, এখানে কিলো জুল, তাহলে 1000 দ্বারা গুণ করা লাগবে। এবং আমরা জানি গতিশক্তি সমান 12 mv²। তো এখন তো এখানে ভর দেওয়া, তো আমরা এখন এখান থেকে বেগটা বের করতে পারবো। তাহলে এখানে বেগ আসে 25। এখানে ক্যালকুলেশন করলে বেগ পাবা 25। এটা ক্লিয়ার? হুম। আচ্ছা, এখন এটা বলবা, ধরো যে একটা গাড়ি রানিং অবস্থায় আছে, যে একটি গাড়ি রানিং অবস্থায়, একটি গাড়ি আমরা এখানে ধরলাম যে এটার ভর ধরলাম 1000 কেজি।
আচ্ছা, এই প্রশ্নটা দেখে একটু অন্যরকম মনে হতে পারে যে এটা আবার কেমন প্রশ্ন হয়ে গেল, যে একটা গাড়ি গতিশীল, এটাকে ব্রেক করে থামানো হলো, এর মধ্যে থাকা পানির তাপমাত্রা আবার কিভাবে বৃদ্ধি পাবে। তো এটা তো নর্মালি হয় না, বাট মানে যদি একটা গাড়ির মধ্যে যদি বোতলের মধ্যে এখানে পানি থাকে, তো এটা তো ওইভাবে হবে না। তো এই ম্যাথটা করার জন্য আমাদের যেটা ধরে নিতে হবে, যে একটু আগে আমরা যেটা দেখলাম, যে এই গাড়িটাকে যদি হঠাৎ ব্রেক করে থামানো হয়, এখানে গতিশক্তিটা কিসে রূপান্তরিত হবে? তাপ শক্তিতে। তো এখন এই প্রশ্নের আমরা সিনারিওটা এমন ভাবে এখানে ধরে নিব যে এইখানে যে গাড়িটা আছে, আচ্ছা দাঁড়াও একটু ফোন আসছে। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, আমরা এখানে ধরে নিব যে এই গাড়িটা হচ্ছে মেটাল বডির। মেটাল বডি বলতে এটা আমাদের একটা পরিবাহী পদার্থ দ্বারা তৈরি গাড়ির বডিটা। এবং এইখানে যে পাত্রের মধ্যে পানি আছে, এই পাত্রটাও মেটাল বডির, মানে আমাদের গাড়িটাও পরিবাহী, পাত্রটাও পরিবাহী। তাহলে এখানে কি হবে? গাড়ির মধ্যে যে তাপ শক্তিটা উৎপন্ন হবে, এটা মেইনলি গ্রহণ করবে পানি। এটা বুঝছো? হ্যাঁ, তো এইটা আমরা জাস্ট এটা আমরা ধরে নিব এইখানে। তাহলে কারণ একটা প্লাস্টিকের বোতলের মধ্যে এই পানি থাকলে তো এই প্লাস্টিক হচ্ছে তাপ কুপরিবাহী। এই প্লাস্টিকের মধ্যে দিয়ে কিন্তু তাপ পরিবহন হইতে পারে না। তো প্লাস্টিকের বোতলে পানি থাকলে তো তাপ বৃদ্ধি পাবে না, মানে তাপমাত্রা বৃদ্ধি পাবে না। তো আমরা এটাকে জাস্ট এখানে ধরে নিব যে গাড়ির মধ্যে যে তাপ শক্তিটা উৎপন্ন হবে সেটা পানির মধ্যে চলে যাবে, ফলে পানির তাপমাত্রা বৃদ্ধি পাবে। ওকে, তাহলে এইখানে আমাদের তাপ শক্তির এটা কি হবে? তাপ শক্তি সমান হবে গতিশক্তি। তাহলে এখানে তাপ শক্তিকে প্রকাশ করে কিউ দ্বারা। এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এই এম কি? এই এম হচ্ছে গাড়ির ভর। এম কত? 1000 কেজি। ভি হচ্ছে 100। তাহলে এটা হচ্ছে 5×10⁶ জুল। আচ্ছা, এই পরিমাণ তাপ শক্তি যদি পানি গ্রহণ করে, তাহলে পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে? এটা আমরা কোন সূত্র দিয়ে করবো বলো? এখন আমাদের লাগবে এখানে তাপগতিবিদ্যা। এটা বলো দেখি, এখানে পানির তাপমাত্রা বৃদ্ধি কোন সূত্র দিয়ে করবো? সহজ তো এগুলো। এখন এই মোমেন্টে এসে তোমাকে যে চ্যাপ্টার থেকে কেউ প্রশ্ন করুক না কেন, এখন পারা উচিত, কারণ তোমার এক্সাম আর 1 মাস পরে। এটা সূত্র হচ্ছে কিউ সমান এম এস ডেল থিটা। এখানে এম হচ্ছে পানির ভর, তাহলে কিউ হচ্ছে এত জুল। এম কত? পানির ভর হচ্ছে 5। এস কি? এস কি বলতো? এস হচ্ছে আপেক্ষিক তাপ। এটা কত পানির ক্ষেত্রে? পানির জন্য এস কত? এস হচ্ছে 4200। এগুলো মুখস্থ রাখতে হবে তো।
ওকে, তাহলে এখানে আসে 5 10 টু দি পাওয়ার 6 5, এটা আসবে 238.09 ডিগ্রি সেলসিয়াস অথবা কেলভিন। এটা দুই এককই হবে, কারণ এগুলো তাপগতিবিদ্যায় আমরা পড়ছিলাম যে তাপমাত্রার পার্থক্য যখন আমরা নিব তখন ডিগ্রি সেলসিয়াসও যা, কেলভিনেও তাই। এখন এখানে এখানে ডেলফিটা বলতে তাপমাত্রার পার্থক্য বোঝায়, তো এটা ডিগ্রি সেলসিয়াসও যা হবে, কেলভিনেও তাই হবে। তো এই টাইপের অনেক ম্যাথ, এগুলা নর্মালি ভর্তি পরীক্ষার সময় এই টাইপের ম্যাথ গুলো করানো হয়, কারণ এগুলা এইচএসসি তে খুবই কম আসে। আর আমরা এগুলো পড়ছিলাম এই যে তাপগতিবিদ্যা করার সময়, এই যে একটা জলপ্রপাত মানে পাহাড়ের চূড়া থেকে এই পানি পড়লে তার তাপমাত্রা কত বৃদ্ধি পাবে, এই টাইপের ম্যাথ কিন্তু আমরা করছিলাম। এগুলো তাপগতিবিদ্যায় গেলে এগুলো পাবো। আচ্ছা, এরপরে এখানে বলছে এত কেজি ভরের একটি বন্দুক থেকে এত জুল গতিশক্তি উৎপন্ন করে। সহজ, এটা এটা করবা। এইখানে এত জুল ভরের একটি বন্দুক থেকে 365 জুল গতিশক্তি উৎপন্ন করে 0.05 কেজি একটি ভরের একটি বুলেট কত বেগে নিক্ষিপ্ত হবে। আচ্ছা, এখন এখানে আমরা বেগ নির্ণয় করার সময় এখানে হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে গতিশক্তি, এটা দেয়া কত 365 জুল। তো এখন এখানে কার বেগ নির্ণয় করতে বলছে? বেগ নির্ণয় করতে বলছে বুলেটের। বুলেট আর বুলেট আর বন্দুক কিন্তু সেম না। এই বন্দুক হচ্ছে মানে যেটা থেকে গুলি করা হয় আর কি, আর যেটা বের হয়ে যায় ওইটা হচ্ছে বুলেট। তো এখন এখানে আমাদের এখানে বুলেটের বেগ বের করতে বলছে, তো আমরা কার ভর এখানে ইউজ করব? এখানে এই 3.6 কেজি এখানে ব্যবহার করা যাবে, এখানে 3.6 কেজি কিন্তু ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে বন্দুকের ভর। তো বেগ বের করতে হবে যদি বুলেটের, তাহলে এখানে বুলেটের ভর ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে 0.05 কেজি। তো এখন এটা আসলে পারবা, সূত্র তো লিখেই দিলাম। আচ্ছা, 29 নম্বরটা বলছে 2 কেজি ভরের একটি বস্তু কত উচ্চতা থেকে অভিকর্ষের টানে পড়ে মাটিতে আঘাত করার পূর্ব মুহূর্তে তার গতিশক্তি হবে 2401 জুল। এটা আমরা কিভাবে করবো বলো? এটা তুমি যদি নর্মাল নিয়মে করতে যাও, তোমার কি কি করতে হবে আমি বলি। প্রথমে হাফ এম ভি স্কোয়ার সমান 2401, এটা ধরে নিয়ে ভি বের করতে হবে। তারপর ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার প্লাস 2 জি এইচ দিয়ে এইচ বের করতে হবে। এখন আমরা একটু আগে যে কনসেপ্টটা পড়ছিলাম, ওই কনসেপ্ট যদি ইউজ করো যে মাটিতে পড়ার পূর্ব মুহূর্তে গতিশক্তি সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি, অতএব আমরা এখানে এখানে কি লিখতে পারবো? মাটিতে পড়ার পূর্ব মুহূর্তে এই গতিশক্তি, এটা এটা কি হবে? সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি, যেটা এমজিএইচ। এটা বুঝছো? তাহলে এখানে 2401 সমান হবে এম জি এইচ। তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট এইচ বের করতে পারবো। আর যদি তুমি এখানে প্রথমে হাফ এম ভি স্কোয়ার থেকে ভি বের করো, তারপরে ভি স্কোয়ার সমান কিউ স্কোয়ার প্লাস 2 জি এইচ থেকে এইচ বের করো, তাহলে আমাদের দুইটা স্টেপ করতে হবে আর কি, ওইটা একটু লিঙ্ক হয়ে যায়। আর আমাদের এই থিওরিটা মনে থাকলে এটা ডিরেক্ট এখানে করে ফেলতে পারবো। বুঝছো এটা? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে 29। এইগুলা প্রতিটাই হচ্ছে 9 10-এর ম্যাথ। আর আমরা যদি এই গতিবিদ্যা চ্যাপ্টার যদি করতাম, তাহলে আমাদের আরো 9 10-এর অনেক ম্যাথ করতে হইতো, কারণ গতিবিদ্যা চ্যাপ্টারে সব ম্যাথই 9 10-এর, খালি একটা টপিক নতুন আছে,
এটা হচ্ছে প্রাস। প্রাস টপিক আমরা ম্যাথেও পড়বো, যেহেতু ওই চ্যাপ্টারটা নাই, গতিবিদ্যা ফিজিক্সে থার্ড চ্যাপ্টার, তো প্রাস আমরা গতিবিদ্যাতেও পড়বো। সরি, গতিবিদ্যায় না, ম্যাথ সেকেন্ড পেপারে আমাদের আর যে দুইটা চ্যাপ্টার বাকি আছে, একটা চ্যাপ্টার আছে সমতলে বস্তু কণার গতি, ওই চ্যাপ্টারে গিয়ে আমরা পড়বো প্রাস। তো এই গতিবিদ্যা চ্যাপ্টারটাই পুরোটাই হচ্ছে 9-10-এর, খালি একটা টপিক নতুন। তো ওইটা পড়লে ওই 9-10-এর ম্যাথ গুলাই ঘুরে ফিরে আসে। আর এই যে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটাও অলমোস্ট 60 থেকে 70% 9-10-এর, মানে এখানে গতিশক্তির ম্যাথ, কাজের ম্যাথ, তারপরে এই যে কুয়ার ম্যাথ, এগুলো সবগুলোই তো 9-10 থেকে আসছে। ওকে, এখন এখানে 30 নাম্বারটা খেয়াল করো। 40 কেজি ভরের একটি ট্রলি 180 জুল গতিশক্তি সহ একটি মসৃণ আনুভূমিক রাস্তায় চলাকালে এর মধ্যে 20 কেজি ভরের একটি বস্তু খাড়াভাবে নামিয়ে দিলে মোট গতিশক্তি এখানে কত হবে? আচ্ছা, 40 কেজি ভরের একটি ট্রলির এখানে গতিশক্তি হচ্ছে 180 জুল। এই প্রশ্নটা খুবই ভালোভাবে এটা বুঝো, তাহলে এখানে আমাদের প্রাথমিক বেগ কত হবে? তার প্রাথমিক বেগ আমরা বের করতে পারবো 12 mv², যেহেতু তার গতিশক্তি দেওয়া, এটা কত? 180। তো এখান থেকে ভর টর সবকিছু বসায় আমরা যদি ভি এর মানটা বের করি, 180 × 2 ভর হচ্ছে 40 কেজি, √ওভার ভি দিলে এখানে ভি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এই ট্রলির প্রাথমিক বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন এই এই ট্রলির মধ্যে টোটাল ভর ছিল 40 কেজি, তার মধ্যে 20 কেজি ফালাই দেওয়া হয়েছে। তো এখন বেগ বাড়বে নাকি কমবে বলো তো? এটা বলো। এটা তো কমন সেন্স থেকে বোঝা যায় যে ভর আগে 40 কেজি ছিল, এখন তুমি একটা বস্তা, এ, এখানে 20 কেজির একটা বস্তা ফেলে দিছো, মানে তার ভর চলে আসছে অর্ধেকে, তাহলে বেগ বাড়বে নাকি কমবে? বাড়বে। হ্যাঁ, বেগ বাড়বে। এখন বেগ যে বাড়বে আমরা এটা কোন সূত্র দিয়ে বের করবো? এটা হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা। এইখানে আমাদের ভরবেগ সবসময় সংরক্ষিত থাকবে। এখানে ভর পরিবর্তন হলেও ভরবেগ সমান থাকবে। মাহফুজ, আচ্ছা, এখানে ভরবেগ সমান থাকবে কিন্তু এখন এখানে ভরবেগ কিভাবে সমান থাকবে আমরা জানি, পি সমান এম ভি, এটা হচ্ছে ভরবেগের সূত্র। ভর যখন বেশি ছিল, বেগ তখন কম ছিল। আচ্ছা, এটা আমাদের তো এমনিতে বোঝা যায়, আগে ছিল ভর 20, সরি 40, বেগ হচ্ছে কত? বেগ হচ্ছে 3, তাহলে ভরবেগ কত? 120 না? তো যদি ভরবেগ সমান থাকতে চায়, একে পরবর্তীতে ভর কত? 20, তাহলে ভরবেগকে সেম রাখতে হলে এখন বেগ কত হবে বলো তো? বেগ হইতে হবে 6। এটা বুঝছো? তাহলে ভর বুঝছি। কমে গেলে বেগটা বেড়ে গিয়ে ভরবেগটা সেম রাখবে। তো এটার আমাদের সূত্র হচ্ছে এইরকম, m1v1 = m2v2। তো আমরা তো এখানে বুঝলাম এখানে ভি টু এখানে কত আসবে? ভি টু আসবে 6, বেগ বেড়ে যাবে। ভর যেহেতু হয়ে গেছে অর্ধেক, তাহলে বেগ কি হবে? বেগ হয়ে যাবে দ্বিগুণ। তাহলে বলছে এই পরবর্তীতে মোট গতিশক্তি কত হবে, তাহলে ই কে ড্যাশ আমাদের এখানে কত হচ্ছে? হাফ এম ড্যাশ ভি ড্যাশ, বা এখানে আমরা ভি টু লিখছি, বা M2 ও এখানে লিখতে পারো। এটা বুঝছো ম্যাথটা? হ্যাঁ, বুঝছি। রাইট। 60 কই থেকে পাইলো?
আচ্ছা, আচ্ছা দাঁড়াও, আমি যেটা এখানে বুঝাইলাম এটা তো প্রশ্নে মানে উল্টা আছে। এখানে আমাদের বলছে যে গাড়ির মধ্যে আরো 20 কেজি নামাই দেওয়া হয়েছে। আচ্ছা দাঁড়াও, আমি এখানে প্রশ্নের এখানে ভাষাটা এখানে চেঞ্জ করে দেই। এটা হবে রাস্তায় চলাকালে, এটা এখানে লিখবা যে এর মধ্যে থেকে, মানে এখানে গাড়ি থেকে 20 কেজি নামাই দেওয়া হয়েছে আর কি। আর এখানে এখানে প্রশ্নে যেটা আছে এর মধ্যে 20 কেজি দেওয়া হয়েছে, মানে 20 কেজি আবার এখানে অ্যাড করা হয়েছে। তো 20 কেজি যদি অ্যাড করা হয় সেই ক্ষেত্রে আশা করি পারবা। যদি আবার 20 কেজি দেওয়া হয় তাহলে এর বেগ কি হবে? বেগ হ্রাস পাবে। কমবে। হ্যাঁ, তো ওই ম্যাথটাও আশা করি পারবা। পারবা না ওইটা? যদি 20 কেজি আবার দেওয়া হয় তখন কি হবে? পারবো। আচ্ছা, তাহলে এম ড্যাশ হবে এখানে 20 কেজি, যেহেতু 20 কেজি নামায় দেওয়া হয়েছে। আর এখানে ভি টু হবে 6, 6 স্কোয়ার। আচ্ছা, এখন এটা হবে 360 জুল। আচ্ছা ধরো আমি ওইটাও দেখাই দেই। যদি এর মধ্যে 20 কেজি অ্যাড করা হয় তাহলে M1 V1 M2 V2, আগে ছিল 40, বেগ ছিল 3। এখন যদি আবার এখানে 20 কেজি অ্যাড করা হয় সেই ক্ষেত্রে ভর হয়ে যাবে 60। তাহলে 120/60, তাহলে এটা এখন হয়ে যাবে 2। এই যে এখন আমরা তো এটা দেখলাম, ভর অ্যাড করা হইলে বেগটা কমে যাবে, ভর সরানো হইলে বেগ বেড়ে যাবে। তো এখন এর গতিশক্তি কত হবে তাহলে? 20 কেজি যদি অ্যাড করা হয় তাহলে নতুন ভর হবে 60, তারপর 2 স্কোয়ার। তাহলে 60 × 4 240, আর ডিভাইড বাই 2 120। বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক। আর আজকে যা যা পড়াইলাম এগুলো রিভিশন দিয়ে আসবো। আমি পিডিএফ এখন দিয়ে দিব, এগুলো রিভিশন দিয়ে দেবো। আচ্ছা।